পরিবর্তনের স্থপতি ১৯ শতকের সমাজ সংস্কারকগণ। আচ্ছা, স্থপতি বললেই তো আমাদের মাথায় আসে বাড়ি বা সেতুর কথা, তাই না? কিন্তু ১৯ শতকে এমন কিছু স্থপতি এসেছিলেন যারা ইট পাথর দিয়ে নয়, বরং তাদের চিন্তা আর কাজ দিয়ে পুরো সমাজের কাঠামোটাকেই বদলে দিয়েছিলেন। চলুন আজ তাদের কথাই শুনি। একটা ভেঙে পড়া সমাজকে কিভাবে ঠিক করা যায়, প্রশ্নটা কিন্তু বিশাল। আর ১৯ শতকের সংস্কারকদের ঠিক এই প্রশ্নটারই মুখোমুখি হতে হয়েছিল। আর মজার ব্যাপার হলো, তাদের দেওয়া উত্তরগুলো আজও আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করুন। ১৯ শতক মানে শিল্প বিপ্লবের যুগ, চারদিকে নতুন নতুন কলকারখানা, আর তাই গ্রামের পর গ্রাম খালি করে লক্ষ লক্ষ মানুষ শহরে আসছে শুধু একটু কাজের আশায়। কিন্তু সমস্যা হলো, এই যে শহরগুলো ফুলে ফেঁপে উঠছে, তারা এই বিপুল জনসংখ্যার চাপ নেওয়ার জন্য একদমই তৈরি ছিল না। ফলে যা হওয়ার তাই হলো, তৈরি হলো এক বিরাট সামাজিক সংকট। এই পরিবর্তনের ফলে সমাজে একটা দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। একদিকে কিছু ধনী মানুষ, তারা ছুটি কাটাচ্ছে, দামি পোশাক পরছে, এমনকি টেলিফোনের মতো নতুন প্রযুক্তিও ব্যবহার করছে। আর ঠিক তার উল্টো দিকে কারা? সাধারণ শ্রমিকরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ফ্যাক্টরি আর খনিতে অমানসিক পরিশ্রম করছে। এই যে আকাশ পাতাল তফাত, এটাই জন্ম দিয়েছিল এক অস্থির সময়ে। তো সমাজের এই অসাম্য, এই বিশৃঙ্খলা, এর একটা জবাব তো দরকার ছিল, তাই না? আর সেই জবাব হিসেবেই জেগে উঠেছিল একদল সংস্কারক। জন্ম নিয়েছিল বেশ কিছু আন্দোলন। চলুন এই আন্দোলনগুলোর গভীরে গিয়ে দেখি ঠিক কি হয়েছিল। দেখুন, প্রধানত তিনটে বড় আন্দোলন ছিল: দাসপ্রথা বিলোপ, মদ্যপান বিরোধী আন্দোলন আর নারী অধিকার। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, এগুলো কিন্তু আলাদা আলাদা দ্বীপের মতো ছিল না। সব কটা আন্দোলন একে অপরের সাথে জুড়ে ছিল। মানে, যিনি দাসপ্রথার বিরুদ্ধে লড়ছেন, তিনি হয়তো নারী অধিকারের পক্ষেও কথা বলছেন। তাদের সবার লক্ষ্য ছিল একটাই: সমাজের নৈতিক কাঠামোটাকে ঠিক করা। ক্যাথারিন বিচারের এই কথাটা শুনুন। খ্রিস্টীয় পরিবার আর খ্রিস্টীয় পাড়া, এগুলোই হবে মুক্তির মূল চাবিকাঠি। এই একটা লাইন থেকে কিন্তু তখনকার সংস্কারকদের মানসিকতাটা বেশ বোঝা যায়। তারা তাদের কাজটাকে নিছক সামাজিক দায়িত্ব হিসাবে দেখতেন না, বরং একটা নৈতিক আর ধর্মীয় কর্তব্য বলে মনে করতেন। তাদের বিশ্বাস ছিল, সমাজকে ঠিক করতে হলে আগে পরিবার আর আশপাশের পরিবেশকে ঠিক করতে হবে। তখন একটা দারুণ আইডিয়া খুব জনপ্রিয় হয়েছিল, মিউনিসিপ্যাল হাউসকিপিং। আইডিয়াটা কি? খুব সহজ। বলা হলো, নারীরা যেভাবে তাদের ঘরদোর গুছিয়ে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ঠিক সেভাবেই তারা পুরো সমাজটাকেও পরিষ্কার করতে পারে। মানে, সমাজের যত ময়লা, অনাচার, দুর্নীতি, সেগুলো দূর করার দায়িত্ব তাদের। এটা কিন্তু নারীদের ঘরের বাইরে এসে সামাজিক কাজে অংশ নেওয়ার জন্য একটা দারুণ যুক্তি তৈরি করে দিয়েছিল। অনেকগুলো আন্দোলনের কথা তো বললাম। এবার চলুন ১৯ শতকের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটার দিকে নজর দিই। স্বাধীনতার জন্য সংগ্রাম, মানে দাসপ্রথার বিরুদ্ধে লড়াই। এই দাসপ্রথা বিলোপের রাস্তাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেক লম্বা আর কঠিন একটা পথ ছিল। ১৮৩১-এ উইলিয়াম লয়েড গ্যারিসন তার বিখ্যাত পত্রিকা দ্য লিবারেটর শুরু করলেন। এরপর ১৮৩৮-এ ফ্রেডরিক ডাগলাস নিজে দাসত্ব থেকে পালিয়ে এসে আন্দোলনের এক প্রধান মুখ হয়ে উঠলেন। তারপর আঙ্কেল টমস কেবিনের মতো বই পুরো দেশের মানুষকে নাড়িয়ে দিল। শেষ পর্যন্ত ১৮৬৫ সালে ১৩তম সংশোধনীর মাধ্যমে আমেরিকায় দাসপ্রথার আনুষ্ঠানিক অবসান ঘটে। কয়েক দশকেরই সংগ্রাম ছিল অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল। একটা সময়, বিশেষ করে গৃহযুদ্ধের ঠিক আগে, দাসপ্রথার ইস্যুটা এতটাই বড় হয়ে ওঠে যে বাকি সব আন্দোলন যেন একপাশে সরে যায়। নারী অধিকার বলুন বা মদ্যপান বিরোধী আন্দোলনই বলুন, সবাই একমত হয়েছিল যে আগেই দাসত্বের শিকল ভাঙতে হবে। তখন একটাই লক্ষ্য, একটাই ফোকাস: দাসত্বের অবসান। ফ্রেডরিক ডাগলাসের কথা আলাদা করে বলতেই হয়। তিনি ছিলেন প্রভুর সরঞ্জাম ব্যবহার করার এক জাদুকর। মানে, তিনি সেই ভাষাকেই ব্যবহার করতেন, সেই বক্তৃতা দেওয়ার কৌশলকেই কাজে লাগাতেন, যা দিয়ে শ্বেতাঙ্গরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করত। আর সেই একই অস্ত্র ব্যবহার করে তিনি দাসপ্রথার ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিলেন। ভাবা যায়? কিন্তু যুদ্ধের পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। দাসপ্রথা বিলোপের জন্য যে নারীরা ৩ রাত এক করে লড়েছিলেন, তারা দেখলেন যে কৃষ্ণাঙ্গ পুরুষদের ভোটাধিকার দেওয়া হলো, কিন্তু তাদের দেওয়া হলো না। এটা ছিল তাদের জন্য একটা বড় ধাক্কা, এক ধরনের বিশ্বাসঘাতকতা।
আর এই ঘটনাটাই নারী ভোটাধিকারের লড়াইটাকে আরও অনেক বেশি তীব্র করে তুলেছিল। দাসপ্রথা তো গেল, কিন্তু সংস্কারের এই যে একটা ঢেউ উঠেছিল সেটা কিন্তু ওখানেই থেমে থাকেনি, বরং জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছিল। চলুন দেখি আর কোথায় কোথায় সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছিল। এই যে দেখছেন লর্ড শ্যাফটসবারিকে, তিনি ছিলেন এমনই একজন সংস্কারক। তার মতো অনেকেই তখন দরিদ্র শিশুদের শিক্ষার জন্য এগিয়ে এসেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন একটা সুস্থ সমাজের ভিত্তি হল শিক্ষা, আর তাই র্যাক্ট স্কুল ইউনিয়নের মতো উদ্যোগ নিয়েছিলেন। আর শুধু শিক্ষাই নয়, শিশুদের সুরক্ষার জন্য আইন আনা হয়েছিল। যেমন ফ্যাক্টরি আইনে বলা হলো 9 বছরের কম বয়সী বাচ্চারা কাজ করতে পারবে না, আর তাদের জন্য দিনে 2 ঘন্টা স্কুল বাধ্যতামূলক। খনি আইনে তো মাটির নিচে নারী আর ছোট ছেলেদের কাজ করাই নিষিদ্ধ করা হলো। এগুলো হয়তো আজকের দিনে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তখনকার সময়ে এগুলো ছিল যুগান্তকারী পদক্ষেপ। রাষ্ট্র প্রথমবার মেনে নিচ্ছিল যে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা তার দায়িত্ব। মদ্যপান বিরোধী আন্দোলনটা কিন্তু বেশ জটিল ছিল। বাইরে থেকে দেখলে মনে হবে এটা শুধু মদ ছাড়ানোর একটা চেষ্টা, কিন্তু আসলে এর ভেতরে একটা শ্রেণী সংগ্রামও লুকিয়েছিল। একদিকে ছিল মধ্যবিত্ত শ্রেণী, যারা মদ খাওয়াকে একটা নৈতিক অবক্ষয় হিসেবে দেখত, আর অন্যদিকে ছিল শ্রমিক শ্রেণী, যাদের কাছে কাজের পর একটু পাবে যাওয়াটাই ছিল সামাজিক মেলামেশার একমাত্র উপায়। ফলে এটা দুটো ভিন্ন জীবনযাত্রার লড়াইয়ে পরিণত হয়েছিল। আন্দোলনটাও কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে। প্রথমে শুরু হয়েছিল সংযমের কথা বলে, মানে ঠিক আছে খাও, কিন্তু মেপে খাও। এরপর একদল বলল না, সংযম নয়, পুরোপুরি বর্জন করতে হবে। আর শেষ ধাপে গিয়ে তো দাবি উঠল মদকে আইন করে পুরোপুরি নিষিদ্ধ করে দিতে হবে। এই যে পরিবর্তন, এটাই দেখিয়ে দেয় যে সমস্যাটা কতটা গভীরে ছড়িয়ে পড়েছিল। এবার আসা যাক কারাগারের কথায়। ডোরোথিয়া ডিক্সের মতো সংস্কারকরা যখন কারাগারগুলো ঘুরে দেখতে শুরু করলেন, তারা যা দেখলেন তা জ্যান্ত রক্ষে। বিশেষ করে মানসিক রোগীদের অবস্থা ছিল ভয়াবহ। তাদের সাথে প্রায় মারপিট করা হতো, ঠিকমতো খাবার দেওয়া হতো না, পুরোপুরি অবহেলায় ফেলে রাখা হতো। ডিক্সের মতো মানুষের অক্লান্ত চেষ্টার ফলেই এই অমানবিক চিত্রটা সবার সামনে এসেছিল। আর তারা শুধু সমস্যা দেখিয়েই থেমে থাকেননি, সমাধানের পথও দেখিয়েছিলেন। কারাগার নিয়ে পুরো ধারণাই বদলে গিয়েছিল। বলা হলো কারাগার শুধু শাস্তির জায়গা নয়, এটা হবে সংশোধনের জায়গা। মানসিক রোগীদের জন্য আলাদা হাসপাতাল তৈরি হলো, বন্দীদের নতুন কাজ শেখানোর জন্য ট্রেনিং দেওয়া শুরু হলো। এমনকি ভালো আচরণের জন্য প্যারোলে মুক্তির ধারণাও তখন থেকেই শুরু। আজকের আধুনিক জেল ব্যবস্থার প্রায় সব ধারণার বীজ কিন্তু তখনই বোনা হয়েছিল। একইভাবে শিক্ষাক্ষেত্রেও একটা বড় পরিবর্তন আসছিল। হরেস মানের মতো সংস্কারকরা বললেন, একটা শক্তিশালী দেশ গড়তে হলে দেশের সব নাগরিককে শিক্ষিত হতে হবে। তাই তারা একটা জাতীয় সরকারি স্কুল ব্যবস্থার পক্ষে জোর সওয়াল করলেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটা সিস্টেম তৈরি করা যা সব শিশুকে শুধু পড়তেই শেখাবে না, বরং তাদের ভালো নাগরিক, দেশপ্রেমিক এবং ভালো চরিত্রের মানুষ হিসেবেও গড়ে তুলবে। তো এত সব আন্দোলন, এত লড়াই, এর ফল কি হলো? 19 শতকের এই যে পরিবর্তনের স্থপতিরা, তারা আমাদের আজকের দুনিয়াকে কিভাবে প্রভাবিত করেছেন? তাদের রেখে যাওয়া উত্তরাধিকারটা আসলে কি? সত্যি বলতে, আমরা আজ যে জিনিসগুলোকে খুব স্বাভাবিক বলে ধরে নিই, যেমন ধরুন শিশুশ্রম আইন, সবার জন্য সরকারি স্কুল বা মানসিক স্বাস্থ্যসেবা, এই সব কিছুর ভিত্তি কিন্তু সেই 19 শতকের সংস্কারকরাই তৈরি করে দিয়ে গিয়েছিলেন। তাদের সংগ্রাম ছাড়া আমাদের আজকের সমাজটা হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো। পরবর্তী সময়ে জন ডিউরের মতো চিন্তাবিদরা এই ধারণাগুলোকে আরও এগিয়ে নিয়ে যান। তার এই কথাটা দেখুন, জীবন থেকে শেখার যে ইচ্ছে, সেটাই স্কুল শিক্ষার সেরা ফসল। কি দারুণ কথা! এর মানে হল শিক্ষার আসল উদ্দেশ্য শুধু বইয়ের পাতায় আটকে থাকা নয়, বরং জীবন থেকে প্রতিনিয়ত শেখা। এই চিন্তাটাও কিন্তু সেই 19 শতকের আদর্শেরই একটা বিকশিত রূপ। দেখুন, 19 শতকের সংস্কারকরা তাদের বিশ্বকে বদলে দিয়েছিলেন নৈতিকতা, আইন আর শিক্ষাকে হাতিয়ার করে। এখন আমরা 21 শতকে। আমাদের চ্যালেঞ্জগুলো অন্যরকম, আমাদের হাতিয়ারগুলো অন্যরকম। তাহলে প্রশ্নটা হলো, আজকের এই সময়ে আমাদের এই সমাজকে আরও একটু ভালো করার জন্য সবচেয়ে জরুরি সরঞ্জামগুলো কি কি? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার বিষয়।